কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। কড়ি বর্গা দেওয়া বড় ঘরের মাঝখানে 16 বছরের একটি নববিবাহিতা মেয়ে মাথা নিচু করে চুপ করে বসেছিল। ঘরটার চারিদিকে কেমন একটা ছায়া ছায়া অন্ধকার। একটা বাতি ঘরের কোণে রাখা একটা পাথরের টেবিলের উপরে বসানো। আলোটা যেন ওই টেবিলের চারপাশেই আটকে রয়েছে। বাকি ঘরের অন্য জায়গায় তার যেন প্রবেশ নিষেধ। মেয়েটার সারা শরীর গয়নায় মোড়া। তার নিজের ওজনের চেয়ে যেন গয়নার ওজন বেশি। ছমছম শব্দ হতে এসে একটু সজাগ হয়ে বসল মেয়েটা। এই বাড়িতে লোক বলতে হাতে গোনা কয়েকজন মাত্র। তার স্বামী প্রকাশ রঞ্জন মুখার্জি, বয়স বছর 55 মতো। এটা তার 3 নম্বর বিয়ে। আগের 2 বউ গত হয়ে গিয়েছেন। প্রতিপত্তি সেরকম না থাকলেও এখন প্রকাশ রঞ্জন এ গ্রামের জমিদার। তার ঠাকুমা অর্থাৎ এ বাড়ির বড় মা, তার বয়স প্রায় 90-এর ঘরে। তাকে দেখাশোনা করার জন্য আর এই সংসারের কাজকর্ম করার জন্য গোটা 6 কাজের লোক। বড় মার সবচেয়ে ঘনিষ্ঠ যে মহিলা মালতী, তার পায়ে এরকম নূপুর আছে। আজ এ বাড়িতে আসার পর থেকে মেয়েটি খেয়াল করেছে মালতী যখন যাতায়াত করে তখন একটা অদ্ভুত ছমছম শব্দ হয়। কিছুক্ষণ আগেই এই মালতী খাবার দিয়ে গিয়েছিল। মেয়েটা সতর্ক হয়ে বসল। একটা আলোর রেখা বারান্দা থেকে ধীরে ধীরে তার ঘরের দিকেই আসছে। বাঁ দিকে জানালাটা খোলা। সেখান থেকে পূর্ণিমার আলো জমিদার বাড়ির বড় পুকুরটার ওপর পড়ে চারিদিকে একটা হলদেটে আলো ছড়িয়ে রেখেছে যেন। পূর্ণি নামটা শুনতেই দাঁড়িয়ে পড়ে মেয়েটা। কাঁপা কাঁপা কণ্ঠের স্বরটা বারান্দা থেকে তার ঘরের দিকেই আসলো। বিছানার পাশেই উঠে দাঁড়িয়েছিল জড়সড় হয়ে, প্রায় কুঁজো হয়ে আসা বৃদ্ধা বড় মা এসেছেন তার ঘরে। তার পিছনে ছমছম শব্দ তুলে মালতী এসে দাঁড়ায়। মালতীর হাতে একটা বড় বাক্স রয়েছে। বড় মা কোনো মতে এসে খাটের ওপরে বসে। পূর্ণি তখনও জড়সড় হয়ে খাটের কোণে দাঁড়িয়ে রয়েছে। 2 হাত সামনে নিয়ে কাউকে খোঁজার চেষ্টা করেন বড় মা। মালতী এগিয়ে যায় বৃদ্ধার দিকে, ধীরে ধীরে বলে, চোখে ভালো দেখতে পাই না, তাই। হাত নেড়ে কি একটা ইশারা করলো মালতীকে। নূপুরের আওয়াজ তুলে এগিয়ে যায় পূর্ণির দিকে। হাঁ করে তাকিয়ে আছে 16 বছরের মেয়েটি। মালতী ধীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, এ বাড়ির নিয়ম, বড় মা যা বলবেন মন দিয়ে শুনবে। তার কথার অন্যতা করো না যেন। কথাটা বলেই মালতী বড় বাক্সটা পূর্ণির হাতে ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে ওরা বেরিয়ে আসে। বন্ধ দরজার ভেতর থেকে শোনা যায় পূর্ণির কান্নার শব্দ। মালতী কিছুক্ষণ থমকে দাঁড়ায়। কিছুই করার নেই, বড় মাকে নিয়ে নিচে নেমে আসে সে। বৃদ্ধা শরীরটাকে কোনো মতে টানতে টানতে নিচের ঘরে এসে বসে। মালতীর হাতটা ধরে বলে, ওকে একটু দেখে রাখিস মালতী, আমার তো আর কটাই মাত্র দিন বাকি। আগের বউ দুটোকে তো রাখতে পারলাম না, এটাকে সামলিয়ে রাখিস। বাচ্চা মানুষ তো, তাই বড্ড ভয় হয়। এত বড় ধাক্কা ভুলতে তো একটু সময় লাগবে রে। মালতী বড় মার হাতের ওপর হাত রাখে, বলে, একটা তো দিয়ে আসতেই পারতে বড় মা,
কতগুলো জিনিস চোখের সামনে থেকে নিয়ে চলে। বোঝই তো, মেয়ে মানুষের কাছে ও জিনিস প্রাণের থেকেও প্রিয়। বৃদ্ধা যেন গরম তেলে জল পড়ার মতো চিড়বিড় করে উঠলে। মলজা, আরে আবাগির বেটি, তুই জানিস না যে পাপ এ বাড়ির ভিতরের মধ্যে পুঁতে রাখা আছে? সে যদি জেগে ওঠে তাহলে কেউই বাঁচবে না। ওই অভিশাপ না থাকলে একটা কেন রে, সব দিয়ে আসতাম। সেই গুণিন বহু কষ্টে ওই একটা উপায় করে ওকে আটকে রেখে গেছেন। যেই লোভ সংবরণ করতে পারবে সে বেঁচে যাবে। কম লোক তো আর ভিটে ছাড়া হলো না, কত লোকের প্রাণ গেল। গুণিন বেঁধে দেওয়ার পর ভেবেছিলাম এবারে মুক্তি, কিন্তু মুক্তি নেই, মুক্তি নেই। মালতীর সারা শরীর যেন শিউরে উঠল। সে আজ অবধি কাউকে বলেনি সে কথা। বড় মাকে লুকিয়ে বড় বউ দুটো আংটি নিজের কাছে রেখেছিল, কিন্তু সেটা মালতীর চোখে পড়লেও বাকি কেউই জানত না। বিয়ের সপ্তাহ খানেকের মধ্যেই এক রাতে সব কাজকর্ম গুছিয়ে শুতে যাবে, তখনই মালতী দেখলে বড় বউ ঘরের থেকে বেরিয়ে পুকুরের দিকে যাচ্ছিল। কলঘরে যাওয়ার রাস্তাটা ওই দিকেই। সে আরও তো গা করেনি, কিন্তু হঠাৎ করে একটা চিৎকার শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ে। সে রাতে চাঁদের আলো বেশ স্পষ্ট ছিল। মালতী দেখল বড় বউ পুকুরের পাড়ে দাঁড়িয়ে বিকট জোরে চিৎকার করছে। তার শরীরটা বিপদজনকভাবে পুকুরের দিকে ঝুঁকে পড়েছে, যেন অদৃশ্য দুটো হাত তার চুল ধরে টানছে। হলদে চাঁদের আলোয় মালতীর মনে হয়েছিল কুমিরের মতো এক অবয়ব জল তোলপাড় করে সাঁতরে চলেছে, আর বড় বউয়ের শরীরটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে জলের মধ্যে। তার পা দুটো মাটির ওপরে আছাড় খাচ্ছে। কেউ যেন ওর মাথাটা জলের মধ্যে চেপে ধরেছে। খানিকক্ষণ লাফালাফি করার পর পা দুটো একেবারে শান্ত হয়ে গেল। মালতী সেই দৃশ্য দেখে বহুবার চেষ্টা করেছিল ঘর থেকে বের হয়ে ওকে বাঁচানোর জন্য, কিন্তু ঘরের দরজা কেউ যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ পরেই পুকুরের জলের ভেতর থেকে বেরিয়ে আসে সেই দুটো কালো হাত। তারপরে একেবারে শরীরটাকে টেনে নিয়ে গেল জলের ভিতরে। পরদিন সকালবেলা বড় বউয়ের ক্ষতবিক্ষত শরীরটা জলের ওপরে ভেসে ওঠে। সারা শরীরের মধ্যে বাঁ হাতের কবজির নিচের অংশটুকু খালি ছিল না। সারা বাড়িতে আবার কান্নার রোল ওঠে। বড় মা পাথরের মতো চুপ হয়ে গিয়েছিল একেবারে। সেই ঘটনার পর বড় মা আবার সেই গুণিনকে খবর পাঠান, কিন্তু জানতে পারে সেই গুণিন আর এই পৃথিবীতে নেই। মেজ বউ একইভাবে মরেছিল। এই সবই ভাবছিল মালতী। এমন সময় বড় মার কথায় ওর চটকা ভাঙল। এ বাড়ির মেয়েরা গায়ে সোনা রাখে না, তুই চোখে চোখে রাখবি। যেই মুহূর্তে দেখবি ছোট জনের গায়ে কোনো রকম সোনা আছে, তখনই খুলে নিয়ে নিবি। ছোট বউটা খুব কাঁদছিল। ওকে দেখে স্বর্ণর কথা মনে পড়ল। বড় মা আঁচলের খুঁটে দিয়ে চোখ মোছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার মুখ থেকে। বৌমণি ডাকটা যেন আজও ওর কানে বাজে। অসহায় হাত দুটো
খুঁজত তার বৌমণিকে। সেদিন যদি বাপের বাড়ি না যেতাম তাহলে হয়তো। ছানি পড়া চোখ দুটোতে এখন বর্ষার সজল দিঘির মতো টলটলে জল ভরে উঠেছে। বড় মা, এবারে তাহলে কর্তাবাবুকে ডেকে আনি, রাত তো অনেক হলো। হ্যাঁ, যা যা মালতী, নিয়ে আয়। মালতী আবার ছমছম শব্দ করে দোতলায় উঠে আসে। ছোট বউয়ের ঘরের দরজা এখনো বন্ধ। মালতী একবার কান পেতে দরজার ওদিকে দাঁড়ায়। মেয়েটার ফোঁপানির শব্দ এখনো শুনতে পাচ্ছে। আর কাঁদবে নাই বা কেন? গা ভর্তি গয়না যদি খুলে নিয়ে তাকে বলে যে শুধু শাঁখা পলা পরে থাকতে হবে, তাহলে সে কাঁদবে না কেন? মালতী নিজের পায়ের দিকে তাকায়। এই দুটো মল স্বর্ণদিদি তাকে নিজের হাতে দিয়েছিল। সে ছাড়া এই বাড়ির কারোরই আর কোনো গয়না পরার অধিকার নেই। ছোট বউয়ের দরজার বাইরে খানিকক্ষণ দাঁড়িয়ে সে এগিয়ে গেল কর্তার ঘরের দিকে। দরজাটা ভেতর থেকে ভেজানো। কর্তাবাবু, কর্তাবাবু, কর্তাবাবু। কে? আমি মালতী। বড় মা খবর পাঠালেন, সময় হয়ে গেছে। তুমি যাও, আমি আসছি। পুণ্যের দরজার বাইরে টোকা পড়ল। আজ তো কাল রাত্রি, এখন আবার কে এলো? কে? ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে এসো। আজ তো আর তার মুখ দেখা যাবে না। তোমাদেরকে একটা নিয়ম পালন করতে হবে। এত রাতে আবার কোন স্ত্রী আচার বাকি আছে? আসছি, দাঁড়াও। এই বলে পুণ্যি ধীরে ধীরে দরজাটা খুলতেই দেখল প্রকাশ রঞ্জন উল্টো দিক করে দাঁড়িয়ে আছে। মালতীর পিছনে ওরা দুজনে মিলে ধীর পায়ে এগিয়ে চলল বড়মার ঘরের দিকে। জ্যোৎস্নার মায়াবী আলোয় বড় দিঘির পাড়টা কেমন যেন অপার্থিব বলে মনে হচ্ছিল। পুণ্যি অদ্ভুতভাবে চারিদিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না যে ঠিক কি হচ্ছে। চারিদিক এতটাই নিস্তব্ধ যে একে অপরের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। মালতী সরে এলো ওদের দুজনের কাছে। দাদাবাবু, তৈরি থাকুন। পকেট থেকে কতগুলো কড়ি বের করে পুণ্যের হাতে দিয়ে প্রকাশ রঞ্জন বললেন, আজ থেকে এই হলো তোমার স্ত্রীধন। তোমার যত গয়না আছে। বলেই মালতীর হাত থেকে বড় বাক্সটা সামনে নিয়ে আসলো। ছোট্ট মেয়েটার বুকটা হু হু করে উঠল একবার। তার হাত দুটো এগিয়ে এসেছিল বাক্সটাকে ধরার জন্য। মুখ থেকে একটা রাগের অভিব্যক্তি প্রকাশ করে প্রকাশ রঞ্জন বললেন, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন এই কড়িই হবে তোমার সর্বক্ষণের সঙ্গী। আর এই সমস্ত গয়না মুখার্জি বাড়ির পুকুরে এই বাড়ির একমাত্র মেয়ে স্বর্ণ। কথাগুলো প্রকাশ রঞ্জনের গলা বুঝে আসলো। পেছন থেকে বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে আসে, বল বাবা বল, থেমে থাকিস না। কান্নাটাকে গিলে নিয়ে প্রকাশ আবার বললে, স্বর্ণকে আমি সব সমর্পণ করলাম। বলেই ভারী গয়নার বাক্সটা ঝপাত করে দিঘির মাঝখানে ফেলে দিল। চিৎকার করে ওঠে পুণ্যি। মালতী ওর হাতটা ধরেছিল, নাহলে পুকুরের মধ্যেই হয়তো ঝাঁপ দিত। আর পিছন ঘুরে তাকিও না। বড়মা ওপর থেকে বললে। প্রকাশ রঞ্জন এগিয়ে যান নিজের ঘরের দিকে, আর মালতী হিড় হিড় করে হাতে ধরে টানতে টানতে ছোট্ট বউকে ঘরের দিকে নিয়ে যায়। মেয়েটা আবার কাঁদছে। তার বাবার দেওয়া অতগুলো গয়না শ্বশুরবাড়ি থেকেও তো কম দেয়নি, সব ওই জলের মধ্যে ফেলে দিয়েছে।
এটা কি পাগল? ভারী গয়নার বাক্স তখনও জলের ওপর ভাসছে। ওকে বারান্দায় উঠিয়ে মালতী বড়মার ঘরে গেল। যাওয়ার আগে বলে গেল, আজ রাতে ঘরের থেকে আর বেরোবেন না। বড় মাকে ঘুম পাড়িয়ে আমি তোমাদের ঘরের বাইরেই এসে শোব। আজ কাল রাত্রি, স্বামীর মুখ দেখতে নেই। কাল থেকে অবশ্য আর কোনো চিন্তা নেই, এই রাতটা একটু সাবধানে কাটাতে হবে। ও হ্যাঁ, কড়িগুলো হাতের মধ্যে শক্ত করে ধরে রাখবি। না ঘুমালে ক্ষতি নেই, কিন্তু কড়ি যেন আজ হাত থেকে না পড়ে। জানবে ওইটাই তোমায় সারা জীবন রক্ষা করবে। মেজ বউ নিজের বিপদ এভাবেই ডেকে এনেছিল, তুমি অন্তত এই ভুলটা করো না। আমার সব গয়নাগুলো তোমরা পুকুরের জলে কেন ফেলে দিলে মালতীদি? আমার বাবা কত শখ করে দিয়েছিল। এবারের নিয়ম, বিয়ের আগেই তোমার বাবা সব জানতে, জেনেও তিনি দিয়েছেন। পুজোয় ভোগ লাগে জানো তো। এ বাড়িতে বিয়ে করে আসতে গেলে ধরে নাও এইটাই সেই ভোগ। দিঘির জলে যে আছে তাকে গয়না দিয়ে আটকে রাখতে হয়। যদি সে বেরিয়ে আসে তাহলে ওই গয়না পরার জন্য শরীরটাই আর বেঁচে থাকবে না। ছোট মেয়েটা ভয়ে কুঁকড়ে যায়। দরজা বন্ধ করে খাটের উপরে জড়সড় হয়ে বসল। চাঁদের আলোটা এখন ঠিক পুকুরের মাঝখানে এসে পড়েছে। হালকা হালকা বাতাস দিচ্ছে, সেই বাতাসে জলটা অল্প অল্প নড়ছে। একটা ছমছম শব্দ আসছে দিঘির ওই দিক থেকে। শাড়ির আঁচলে কড়িগুলো বেঁধে নিয়ে মন দিয়ে দিঘির দিকে তাকিয়ে দেখল ভারী বাক্সটা তখনও জলের মধ্যে ভাসছে। একবার মনে হয় দরজা খুলে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে সেটাকে নিয়ে আসে, কিন্তু পরক্ষণেই মালতীদির কথা মনে হলো। দিঘির পাশেই একটা খেজুর গাছ রয়েছে, ওর গায়ে অন্ধকার কেমন যেন লেপ্টে রয়েছে একেবারে। দুটো জ্বলন্ত আগুনের পিণ্ড গাছের দিক থেকে পুণ্যের দিকে যেন তাকিয়ে কোথাও একটা কুকুর করুণ সুরে কেঁদে উঠল। জানালার গড়াত ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটি পাথরের মতো জমে গিয়েছে পুরো। জল তোলপাড় করে কেউ যেন সাঁতার কাটছে দিঘিতে। আর পরক্ষণে দুটো কালো হাত জলের মধ্যে থেকে ভেসে উঠল যেন। হাত দুটোর মধ্যে বড় বড় নখ। দু হাতে পিঁচিয়ে ধরল বাক্সটা। ঠিক কয়েক মুহূর্তের জন্য একটা হলদেটে মুখ, যার কোনো চেহারা নেই, সেটা জলের ওপর ভেসে উঠেই আবার ডুবে গেল। আগুনের গোলার মতো দুটো জ্বলন্ত চোখ চার পায়ে ভর দিয়ে ছুটে গেল দিঘির দিকে। তারপরই একটা রাত চড়া পাখির বিকট শব্দ, সাথে সাথে বাক্স সহ হাতটা জলের ভেতরে ডুবে গেল। কয়েকটা বুড়বুড়ি কেটে জলটা এখন একেবারে শান্ত হয়ে গিয়েছে। এই দেখে পুণ্যি ততক্ষণে ভয়ে একেবারে পাথর হয়ে গিয়েছে যেন। এটা এটা কি হলো? এ বাড়িতে কি তাহলে কোনো অপদেবতা আছে? মা মরা মেয়েটার চোখ ফেটে জল বেরিয়ে আসলো। এই কোন বাড়িতে তাকে তার বাবা পাঠালো? দরজার বাইরে আবার সেই নুপুরের শব্দ, আর সেই সাথে মালতীদির কণ্ঠস্বর ভেসে এলো, ঘুমিয়ে পড়ো। বিয়ের প্রায় মাস তিনেক কেটে গিয়েছে। এর মধ্যে একবারের জন্য প্রকাশ রঞ্জন তার ঘরে আসেনি। পুণ্যি একা একাই নিজের ঘরে কাটিয়ে দেয় গোটা রাতগুলো। দিঘির জলের দিকে তাকিয়েই বেশিরভাগ সময় সে ঘুমিয়ে পড়ে। দিনের বেলাটা মালতীদি আর বাকি চাকর বাকরের সাথে গল্প গুজব করতে করতে কেটে যায়।
আগে যে বড় মাকে দেখে এত কঠিন কঠোর মনে হয়েছিল, আজ পুণ্যি জানে তার মতো স্নেহশীল মানুষ সে এ জীবনে কাউকে পায়নি। মা হারা মেয়েটা যেন ওই বৃদ্ধার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছে। দুপুরের দিকটা বড় মার ঘরেই বেশিরভাগ সময় শুয়ে থাকে। পান জর্দা খাওয়া বৃদ্ধার মুখ থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। তার গায়ে যেন কেমন একটা মা মা গন্ধ রয়েছে। দুহাতে জড়িয়ে ধরে বড় মাকে। শিরা ওঠা বলিরেখা ভরা কাঁপা হাতগুলো মেয়েটার মাথায় বোলাতে বোলাতে বৃদ্ধা বললেন, কড়িগুলো সামলে রেখেছ তো দিদি? আঁচলটা এগিয়ে নিয়ে এসে দেখিয়ে মাথা নাড়ে পুণ্যি। গয়নার জন্য মন খারাপ করো না। এবারের মেয়েরা গয়না পরতে পারে না কেন? তুমি এখন ছোট, ওসব তোমার স্বামী বলবেন। সে তো আমার ঘরেই আসে না। বৃদ্ধা চুপ করে যায়। আচ্ছা দিদি, তুমি কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসবে? তোমার বাবাকে খবর পাঠাবো। সামনে তো দুর্গাপুজো আসছে। এ বাড়িতে দুর্গাপূজা হয় না বড় মা? না দিদি, হতো কোনো একটা সময়, তারপরই সেই অঘটনটা ঘটল। কি হয়েছিল? ও অন্য কোনো দিন বলবো দিদি। তুমি বরং কয়েকটা দিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। লক্ষ্মী পূজা এ বাড়িতে বেশ বড় করে হয়, আর তোমার তো প্রথম পুজো। পুণ্যির মনটা ভালো হয়ে যায়। কতদিন বাড়িতে যায়নি। বাবা যদিও মাঝখানে একবার এসে দেখা করে গিয়েছে, তবুও গ্রামের বাড়ি, তার বন্ধুবান্ধব, পুকুর ঘাট, মাঠ, তার পোষা ময়না, সবার জন্য মন কেমন করে ওঠে এক মুহূর্তে। তাড়াতাড়ি উঠে বসে গায়ের কাপড় ঠিক করতে করতে বলে, তুমি বাবাকে খবর পাঠাও, আমি বাড়ি যাব। বেশ দিদি, যাবে। আমি কালকেই সকালে লোক পাঠাচ্ছি। তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। মেয়েটা বেরিয়ে যেতেই পুরনো স্মৃতি ভিড় জমায় বড়মার মনে। যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলেন তখন স্বর্ণ 6 বছরের ছোট মেয়ে ছোট্ট দুটো হাত গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিল তাকে, তুমি তুমি কে গো? আমার বৌমনি? সেই দিন থেকে অন্ধ মেয়েটার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মুখার্জি পরিবারের বড় বউ। স্বর্ণ হওয়ার সময় তার শাশুড়ি মা মারা যান। সে কারণে এই মেয়ে ছিল শ্বশুর মশাইয়ের চক্ষুশূল। কিন্তু বড় মা স্বর্ণকে নিজের মেয়ের মতোই মানুষ করেছিলেন। সেবার তিনি উপস্থিত থাকলে হয়তো চেষ্টা করতেন মেয়েটার শেষ সম্বলটাকে বাঁচানোর। প্রয়োজন হলে নিজের গয়না দিয়ে নতুন গয়না কিনে আনাতেন। কিন্তু শরীর খারাপ হওয়ায় বাপের বাড়ি চলে যান বিশ্রামের জন্য, আর ফিরে আসেন নবমীর দিন। কিছুই জানতে পারেননি তিনি। তার পিছনে কত কিছু হয়ে গিয়েছে। যখন ফিরলেন, মাকে ভাসান দিয়ে তখন জমিদার বাড়ির পুকুরে এ বাড়ির আর এক মেয়ের ভাসানও হয়ে গিয়েছে। তার ফুলে ওঠা শরীরটা ভাসছে পুকুরের জলে। চোখের সামনে সেই দৃশ্য দেখে ছটফট করে ওঠেন বড় মা। ঘোর নিশুতি রাত, নিস্তব্ধ চরাচর, অসহ্য কোমট গরমের ভাব ছাড়ছে এত রাতেও। ঝাপসা চোখে দিঘির জলের দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন, এত কাছে আছিস তবু। একটা রাত পাখি ক্যাঁ ক্যাঁ শব্দ করে উড়ে গেল। সবার চোখের অলক্ষ্যে জলের মধ্যে একটা ঘূর্ণি সৃষ্টি হয়ে
সেটা মিলিয়ে গেল। সামনেই তো দুর্গাপুজো, চলো কয়েকটা দিন কোথাও থেকে একটু ঘুরে আসি। মিতালির কথা শুনে ল্যাপটপের থেকে চোখ না সরিয়ে মৃণাল বলল, না মানে পাহাড় জঙ্গল তো অনেক হলো, ভাবছি কয়েকটা দিন আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসব। ওই বাড়িতে তো কেউ নেই। আরে মিতালি, ওখানে রতন দাদু আছেই, আর আমাদের দেখভাল করার জন্য উনিই যথেষ্ট। ফাঁকা জায়গা, ভিড়ভাট্টা নেই, আর আমাদের গ্রামে দুর্গাপুজোও হয়, ভালোই সময় কাটবে। চায়ের কাপ টেবিলে রেখে মিতালি বলল, তোমাদের ওই গ্রামে জমিদার বাড়ি আছে না? বিয়ের পরে তো একবার বলেছিলে নিয়ে যাবে। ওখানে পুজো হয় না? কোথায়? স্বর্ণর পুকুরে? মিতালি লাফ দিয়ে ওঠে। হ্যাঁ, তোমাদের গ্রামে সোনার পুকুর আছে? শুনেছিলাম ওই দিঘিতে নাকি অনেক সোনা পোতা আছে, তবে ওর আরেকটা নাম আছে, প্রেত দিঘি। তাই কেউ সাহস পায় না নামতে। অনেক বছর আগে ওই বাড়িতে একটা খারাপ ঘটনাও ঘটেছিল, এবং তারপর থেকে ওই দিঘিটা কেউ ব্যবহারও করতো না, এখনও ওইভাবেই পড়ে আছে। আচ্ছা, ওই জমিদার বাড়িতে কেউ এখন থাকে না, না? সঠিক আমি সেটা বলতে পারবো না। এবার আমরা গিয়ে ওই বাড়িটা একবার দেখব। আগেরবার তোমার মার সাথে গিয়েছিলাম, কত করে বললাম, কিছুতেই মারা রাজি হলো না। কি সব জানি বলছিল, নতুন বিয়ে হয়েছে, ওসব জায়গায় যেও না। আসলে মারও অনেক রকম কুসংস্কার আছে, এসব কিছুই বলার দরকার নেই। রতনদাকে আমি ফোন করে দিচ্ছি, আর হ্যাঁ, আমরা গিয়ে 3-4 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে আসবো, একদিন জমিদার বাড়িও ঘুরে আসবো, কেমন? ট্রেনটা স্টেশনে যখন দাঁড়ালো তখন সন্ধে হব। ধূসর রঙের ঘোলাটে একটা চাদর চারিদিকে একবারে জড়িয়ে ধরেছে। নুড়ি কাঁকড় বিছানো পথে মচমচ করে শব্দ তুলে সহযাত্রীরা যে যার গন্তব্যে চলে গেলে। ওদের দুজনকেই যেন স্বাগত জানালো ফাঁকা স্টেশন চত্বর আর তার লাগোয়া কাশফুলের জঙ্গল। মৃদুমন্দ হাওয়ায় সেগুলো দুলছে, আর যেন মনে হচ্ছে হাত নেড়ে ওরা স্বাগত জানাচ্ছে। স্টেশন থেকে নেমেই মৃণাল দেখল একটু দূরে একটা অটো দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়েই মনের আনন্দে বেড়িতে সুখ টান দিচ্ছে রতনদা। মৃণাল হাত উঁচু করে চিৎকার করল, এই রতনদা, আরে এইদিকে এদিকে। মধ্যবয়স্ক মানুষটা বিড়িটাকে ফেলে দিয়ে পা দিয়ে পিষে হাসি মুখে এগিয়ে আসলো ওদের দিকে। মালপত্র নিয়ে মিতালির দিকে তাকিয়ে বলল, বৌমার কষ্ট হয়নি তো আসতে? না না, রতনদা, তুমি ভালো আছো? খুব ভালো আছি। তোমরা খুব ভালো করেছো পুজোর সময় এখানে এসে। এবার জানো তো, আমাদের গ্রামে একটা নতুন পুজো শুরু হয়েছে, একেবারে বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, এবার চলো রতনদা, এখানে কি সব গল্প করবে নাকি? মৃণালের কথায় লজ্জা পেয়ে রতন বলল, হে হে, সত্যি তো। এই চলো চলো চলো। ওরা বসতে অটোটা কড়কড় শব্দ তুলে চলতে শুরু করলো। মিনিট 20 পর অটোটা থামলো ওদের চোখের সামনে। তখন সাদা আর কমলা রঙের কাপড় দিয়ে তৈরি একটা প্যান্ডেল দাঁড়িয়ে রয়েছে। ওরা এগিয়ে গিয়ে দেখলো একটা বড় ঝাড়বাতি, আর তার নিচে একেবারে সেবিকা ডাকের সাজে মা দাঁড়িয়ে আছেন তার সন্তানদের নিয়ে। কাল ষষ্ঠী, পুজো মণ্ডপে মায়ের মুখটা তাই ঢাকা রয়েছে। ঢাকি বসে ঢুলছে। কাঠের চেয়ারগুলোতে গ্রামের কয়েকটি বাচ্চা বসে ক্যাপ বন্দুক নিয়ে নিজেদের মধ্যে খেলা করছে। পরিবেশটা দেখেই মৃণালের মনটা ভালো হয়ে গেল। আচ্ছা রতনদা, এখানে হঠাৎ পুজো শুরু হলো, কারোর মানসিকের পুজো নাকি? না গো, মানসিকের পুজো নয়। আগে গ্রামের যে মাঠের মধ্যে পুজো হতো, সেখানে তো বর্ষার জল জমে এমন পাঁক হয়েছে
সে লোকজন কাজ শেষ করতে পারেনি। শেষে এই মাঠটাই খালি ছিল। আমাকে এসে পাড়ার লোক ধরলো এই বলে যে এই বাড়ির সামনের জায়গাটা ঘিরে ওরা নাকি মায়ের পুজো করবে। তখনই তোমার মাকে ফোন করলাম। মা সঙ্গে সঙ্গে মত দিয়ে দিলেন। মা এসে উঠোনে বসলেন, আর দেখো তোমরাও এই বছরই এলে। সবই মায়ের কৃপা। জয় মা, জয় মা। কথাটা বলেই কপালে হাত ঠুকে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রতন ভিতরের দিকে চলে গেল। পরদিন সকালে স্নান খাওয়া দাওয়া করে ওরা সবাই বারান্দায় এসে বসেছিল। একটা হালকা ধূপের গন্ধ আর ঢাকের শব্দে মনটা ভালো হয়ে গিয়েছিল মিতালির। মৃণাল চোখের ইশারা করে বলল, দারুণ ব্যাপার বলো। মাইকের চিৎকার নেই, হর্নের শব্দ নেই, সকালে ঘুম ভাঙলো ঢাকের শব্দে। উফ, একটা আলাদা রকমই একটা ফিলিং, তাই না? মিতালি কোনো উত্তর না দিয়ে মিষ্টি করে হেসে মায়ের দিকে তাকিয়ে থাকে। বেলতলায় মায়ের বোধন দেখে ওরা গ্রাম ঘুরতে গেল। পরের দিনও একইভাবে কেটে গেল। ক্লান্ত হয়ে মিতালি তখন বিছানায় শুয়ে। মৃণাল বলল, এবারের পুজোর তিথিটা বড় অদ্ভুত। সপ্তমী, অষ্টমী আর নবমী 3 দিনের বদলে 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর সপ্তমী তো শেষ প্রায়। এবারের পুজোটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। তুমি যে বলেছিলে জমিদার বাড়ি দেখতে যাবে, তা সেটা কবে যাবে? মিতালি এখানে এসে একেবারে ওই বাড়ির কথা বলেই গিয়েছিল। দেখেছ? তাই তো, চলো এখনই দেখে আসি। আরে পাগল নাকি? ধুর, রাতের বেলা ওখানে কেউ যায় নাকি আবার? কেন, রাতের বেলা কি আছে ওখানে? আরে কিছুই নেই, ধুর। কিন্তু কেউ ওই দিঘির ধারে কাছে দুপুরের পর থেকে আর যায় না। আরে আমরা ভেতরে ঢুকবো না, দেখে চলে আসবো। পরে একদিন দিনের বেলা গিয়ে ঘুরে দেখব। আচ্ছা বেশ, চলো তাহলে একটু হেঁটেই আসি। আমারও সারাদিন বসে বসে আর শরীরটা কেমন একটা লাগছে, ম্যাজ করছে, বুঝলে? চলো একটু হেঁটেই আসি। গ্রামের সন্ধে আর শহরের সন্ধ্যের মধ্যে অনেক পার্থক্য। এখানে লোকজন খুব তাড়াতাড়ি নিজেদের কাজকর্ম গুছিয়ে শুয়ে পড়ে। সকালে সূর্য ওঠার সাথে সাথেই তাদের দিন শুরু হয়ে যায়। পথঘাটে সেরকম আলো নেই, বা থাকলেও সেটা এতই নিষ্প্রভ যে সেরকম দেখা যাচ্ছে না। রাস্তাঘাট পাকা নয়, তবে বৃষ্টি বাদল না হওয়ায় কাদা নেই, এই যা রক্ষে। মোবাইলে টর্চ জ্বালিয়ে ওরা ধীরে ধীরে এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। যতই এগোতে লাগলো ওদের দুজনের যেন মনে হচ্ছিল জায়গাটা বেশ ঠান্ডা। হাঁটতে হাঁটতে মৃণাল বলল, আচ্ছা মিতালি, আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, চলো না বাড়ি ফিরে যাই। মিতালি কথাটা যেন শুনতে পেল না। ওদের পথের সামনেই 3 তলা বিশাল বাড়িটা পথ আটকে যেন ওদের দিকেই তাকিয়ে রয়েছে। লোহার গেটের একটা দিক ভেঙে পড়ে রয়েছে। তার আশেপাশের বট অশ্বত্থের চারা বেরিয়ে যেন অতন্দ্রের প্রহরীর মতো সেখানে পাহারা দিচ্ছে। মিতালি কেমন মোহগ্রস্তের মতো এগিয়ে যায়। মৃণাল একটু অবাক হয়ে বলে, আরে এই মিতালি, ভেতরে ঢুকছো কেন? কাল সকালে আবার আসবো বললাম তো। চলো চলো চলো, এখন বাড়ি ফিরে যাই, চলো তো, এখানে থেকে লাভ নেই, চলো। মিতালি এই কথাটাও শুনতে পেল না। মৃণাল একটু জোরেই বলল এবার, আরে এই মিতালি, কালা হয়ে গেলে নাকি? শুনতে পাচ্ছ না কি বলছি তখন থেকে? এর পরেও মিতালি কোনো ভ্রুক্ষেপ করল না দেখে মৃণাল বাধ্য হয়ে ওর পিছু পিছু এগোয়। শুকনো পাতায় মচমচ শব্দ তুলে ওরা দুজন বাড়ির মধ্যে প্রবেশ করল। পুরো বাড়িটার মধ্যে কেবল একটা মাত্র ঘরেই হলদেটে একটা আলো জ্বলছে। বাকি সব ঘরগুলো একেবারে নিকষ কালো আঁধারে কম্বল মুড়ি দিয়ে যেন নিদ্রায় শায়িত। এই মিতালি, তোমাকে বললাম না কাল আসবো? এটা শহর নয়, বুঝলে, এটা গ্রাম।
যারা এখানে থাকেন তারা হয়তো ঘুমিয়ে পড়েছেন। চলো বলছি। এমন সময় হঠাৎ একটা ছমছম নূপুরের শব্দ শুনে দুজনেই যেন কেঁপে উঠল খানিকটা। ভেতর থেকে একটা কাঁপা কণ্ঠস্বর শোনা যায়। কে রে, উনি এলি নাকি? কথাটা শুনে ওরা দুজনের দিকে তাকায়। একটু জল দে তো। মিতালি অবাক হয়ে মৃণালের দিকে তাকিয়ে বলে, উন্নিটা আবার কে? কি মুশকিল, আমি কি করে জানবো? আমি জানি না। আমার ভালো লাগছে না মিতালি, চলো ফিরে যাই। আরে, একজন বয়স্ক মানুষ জল চাইছে আর তুমি এইভাবে বলছো? ফিরে তো যাবো, একটু দাঁড়াও। আবার সেই ছমছম শব্দ। কেউ কেউ আছেন? ভিতরে বৃদ্ধার কণ্ঠস্বরে কাশির শব্দ হঠাৎ থেমে যায়। ঠান্ডাটা এখানে খুব বেশি। মৃণাল প্রায় জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। পেছনে দিঘির দিকটা একেবারে নিস্তব্ধ, নিশ্চল। মাঝে মাঝে থেকে থেকে দু একটা রাত চড়া পাখি শব্দ করে উড়ে যাচ্ছে, আর তাতেই শব্দগুলো চারিদিকে এমনভাবে প্রতিধ্বনি হচ্ছে যেন তাদের মনে হচ্ছে এই চরাচরে তারা ছাড়া আর কেউই নেই। কিছুক্ষণ পর ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল। ওরা দেখল লণ্ঠন দিয়ে এক মহিলা বেরিয়ে এসেছে বাড়ির বাইরে। কাকে চাই? মিতালি একটু অপ্রস্তুত হয়ে বলল, না, কাউকে চাই না। আসলে শুনলাম একজন বয়স্ক মহিলা জল চাইছেন, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। ও নমস্কার, আমি মালতী, কিন্তু এখানে আমি ছাড়া আর কেউ থাকে না। আপনার ভেতরে আসুন। বলেই মহিলা দরজা ছেড়ে দাঁড়ালো। আর তখনই নূপুরের শব্দ শুনে মিতালি মৃণালের দিকে একবার তাকিয়ে, এই ভেতরে ডাকছে তো, কি করব? ডাকলেই কি সবসময় যেতে হবে নাকি? আরে কাল সকালে আসবো, আজ অনেকটা রাত হয়েছে। আমাদেরও হয়তো শুনতে ভুল হয়েছিল। চলো, আসলে আমরা এই গ্রামে থাকি না, বেড়াতে এসেছি, এটা ভুলে যেও না। চলো এখান থেকে, চলো চলো, এবার চলো। এই বাড়ি থেকে কেউ খালি মুখে ফেরত যায়। যখন এসেছেন একটু জল বাতাসে খেয়ে তারপরেই যাবে, নইলে এ বাড়ির অমঙ্গল হবে। মহিলার কথা শুনে ওরা বাধ্য হয়েই ঘরের মধ্যে এসে বসল। ভদ্রমহিলা ওদের বসিয়ে ভেতরে গেছেন প্রায় অনেকক্ষণ। ভেতরের ঘরের থেকে আবার মিতালি শুনতে পেল সেই বয়স্ক মহিলার কণ্ঠস্বর। একটু জল দিবি পুন্নি? ঘোরের মধ্যে মিতালি উঠে দাঁড়ালো। মৃণাল ওর হাতটা টেনে বলল, আরে এই, কোথায় যাচ্ছ আবার? কোনো ভুল নেই, আমি নিজের কানে শুনলাম। মিতালি এগিয়ে যায় শব্দ লক্ষ্য করে। একটা বন্ধ দরজার ভেতর থেকে যেন শব্দটা আসছে। সেই ঘরে একটা হ্যারিকেনও জ্বলছে। চাপ দিতে ঘরের দরজাটা খুলে যায়। মিতালি দেখল একটা বিছানার ওপর একজন শীর্ণ চেহারার মানুষ বসে রয়েছে। বৃদ্ধার সামনে কিছুক্ষণ আগে যে ভদ্রমহিলা দরজা খুলে দিয়েছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন। মিতালি দেখেই কেমন একটা অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে একটু অবাক হয়ে যায়। তাদের মিথ্যে কথা কেন বললেন? কিছু লাগবে? আপনি যে বললেন এই বাড়িতে কেউ থাকে না। সত্যি কথাই তো বলেছি, কেউ নেই এই বাড়িতে। তাহলে উনি? মিতালি এবার খাটের দিকে তাকালো, আর যেন 440 ভোল্টের একটা কারেন্টের শক খেল। খাটের ওপর কেউ নেই। ঘরে একটা আয়না রাখা, আর তাতেই একটা প্রতিবিম্ব দেখেছিল সে। আমি আমি এইমাত্র একজন বৃদ্ধাকে দেখলাম এখানে বসে থাকতে। ও তাই? মালতীর কণ্ঠস্বর কেমন যেন বদলে গিয়েছে।
ভেতরে এসো, দেখে যাও। এবার মালতীর কণ্ঠস্বর অবিকল সে বৃদ্ধার মতো হয়ে গিয়েছে। মুখের ভেতর ফোকলা দাঁতে একটা অদ্ভুতভাবে হাসি সারা মুখে ছড়িয়ে পড়েছে যেন। মৃণাল নিঃশব্দে মিতালির পিছনে এসে দাঁড়িয়েছে। ভয়ে দৌড়াতে গিয়ে মৃণালের সঙ্গে একটা ধাক্কা লাগলো। তুমি ফাঁকা ঘরে দাঁড়িয়ে এখানে কি করছো? ওইদিকে যে উনি নাড়ু আর জল নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। মিতালি আবার অবাক হয়ে যায়। সামনে ফিরে দেখে ঘরে কেউ নেই, পুরো খালি একটা ঘর। ততক্ষণ মালতী ধীর পায়ে ওদের ঘরের সামনে এসে পৌঁছেছে। এখানে কিচ্ছু নেই, চলুন জল মিষ্টি খাবেন। এ বাড়িতে কেউ নেই, শূন্য বাড়ি এটা। শুধুমাত্র অতীতের ডাকগুলো ঘুরে ঘুরে বেড়ায়। আমি আসলে মিতালি কথা শেষ করতে পারে না। আপনি যা শুনেছেন তা আমি প্রায়ই শুনি। বড় মার ডাক, পুন্নি দিদির ডাক, জমিদার বাবুর ডাক। এবারে নিজের বুকের মধ্যে সব শব্দকে চেপে রেখেছে। যারাই আশপাশ দিয়ে যায় তারা প্রায়ই শুনতে পায়। ও নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শরীরটা চলে গেছে, আত্মাটা আটকে আছে এই মুখার্জি বাড়ির অন্তরে। মিতালিকে নিয়ে মৃণাল যখন বাড়ি ফিরল তখন ওর গায়ে প্রচণ্ড জ্বর। ওষুধ খাওয়ানোর পর সারা রাত জ্বর এক ফোঁটাও কমেনি। পরদিন সকালে ডাক্তার ডাকতে হলো। ওদিকে মণ্ডপে মায়ের পুজোর প্রস্তুতি চলছে, আবার এদিকে মিতালির মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে মৃণাল আর রতন। মাঝে মাঝে চোখ খুলছে আর বিড়বিড় করে কতকগুলো কথা বলছে। পুন্নি, একটু জল দিবি? পুন্নি। মিতালির মুখে পুণ্যির নাম শুনে রতন একটু অবাকই হয়ে গেল প্রথমটায়। মৃণালকে জিজ্ঞাসা করল, তোমরা কাল রাতে কোথায় গিয়েছিলে যে বৌদির এই অবস্থা হলো? প্রথমে মৃণাল একটু আমতা আমতা করলেও পরে কালকের সমস্ত ঘটনা খুলে বলল রতনকে। এই শুনে তো মাথায় হাত দিয়ে বসে পড়ে রতন। ফ্যাকাশে মুখে বলে, হায় হায় হায়, রাতের বেলা মুখুজ্জে বাড়িতে গেছো? কি সর্বনাশ, কি সর্বনাশ! রাতে কি কেউ যায় ওখানে? মৃণাল কথা বের করার জন্য একটু অবাক হয়েই জানতে চাইল, কেন বলো তো? ওখানে তো একজন থাকে। এখন তো কেউ। পাগলি মালতী থাকতো, আসলে ওই বাড়িতেই কাজ করত। ওর বাড়ির লোকজন কতবার ধরে বেঁধে নিয়ে গিয়েছিল, কিন্তু মালতী ও বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারে না, ওখানেই আটকে রয়েছে। কি হয়েছিল ওই বাড়িতে? অষ্টমী পুজো শুরু হয়েছে। মণ্ডপ থেকে বৈদিক মন্ত্র উচ্চারণে পুজো অর্চনা শুরু হলো। ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে মিতালি। রতন মিতালির মাথায় জলের পট্টিটা বদলাতে বদলাতে বলতে শুরু করে, ওই বাড়ির শেষ জমিদার ছিলেন প্রকাশ রঞ্জন। তার 3 বউ বিয়ের কয়েক মাসের মাথায় মারা যায়। কেন মারা যায় সেটা কেউ জানে না, কিন্তু ওই বাড়ির দিঘিতে একটা অভিশাপ আছে সেটা আমরাও শুনেছি। জমিদার বাড়ির অবস্থা আগে অনেক ভালো ছিল। তখন প্রকাশ রঞ্জনের ঠাকুরদা জমিদার ছিলেন। দুর্গাপূজার সময় একবার ডাকাত পড়ল জমিদার বাড়িতে। পাষণ্ডগুলো রাতে হানা দিল। মায়ের গয়না ওই বাড়ির সিন্ধুকেই রাখা থাকত। ডাকাতের দল সেগুলো লুট করে নিয়ে চলে গেল। পরদিন পুজো, সেই বিশেষ গয়না দিয়ে মাকে সাজানো হতো, কিন্তু এখন উপায় কি? জমিদার বাবুর মাথায় হাত পড়ল। ও বাড়ির এক মেয়ে স্বর্ণ, ছোট থেকেই সে অন্ধ, তাই তার বিয়ের ব্যবস্থা করেননি জমিদার বাবু। স্বর্ণের মা তার জন্মের সময় মারা যায়।
বড় মা মানুষ করেছিলেন ওকে। ওর একটা অদ্ভুত শখ ছিল, সে গয়না প্রচণ্ড ভালোবাসত। তার ভাইরা তাই তাকে গয়নায় ভরিয়ে রাখত। সে কোনো দিন গয়নাগাটি পরতো না, সব জমানো ছিল একেবারে নতুনের মতো। ডাকাতরা যখন মায়ের গয়না লুট করে চলে যায়, জমিদারবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েন। হঠাৎ স্বর্ণের গয়নার কথা মনে পড়তেই তিনি বিধান দেন যে ওর গয়নাগুলো একেবারে নতুন, ওগুলোই মাকে পরানো হোক। অন্ধ মেয়েটা কিছুই বোঝেনি। চুপিসারে ঘরের থেকে ওর গয়নার সিন্দুক বাক্স নিয়ে মাকে পরিয়ে পুজো সারা হলো। নবমীর দিন কি মনে হতেই স্বর্ণ নিজের বাক্স হাতড়াতে গিয়ে বুঝল সেখানে একটাও গয়না নেই। শুধু সর্বক্ষণের কাজের লোক মালতীকে শখ করে দুটো পায়ের মল দিয়েছিল, সে দুটো অবশিষ্ট ছিল। সেগুলো মালতী সর্বদা সেটা পড়ে রাখত। হ্যাঁ, ওই বয়স্ক মহিলার পাই তো দেখেছি। নুপুরের আওয়াজ শুনেই তো আমরা... হ্যাঁ, স্বর্ণের কাছে মালতী আর কোনো কথা চাপতে পারেনি। সর্বহারা মেয়েটার ওই একটাই তো আশ্রয় ছিল, সেগুলোও তার বাবা ঠাকুরের জন্য দিয়ে দিল। এখন ঠাকুরের গয়না তো আর ফেরত নেওয়া যায় না। সবার উপর রাগে, অপমানে, দুঃখে ওই পুকুরেই দশমীর দিন আত্মহত্যা করে স্বর্ণ। তারপর থেকে জমিদার বাড়িতে দুর্গাপূজা বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকেনি। তারপরেই জমিদার বাড়িতে দেখা গেল যারাই গয়না পরে ওই বাড়িতে ঘোরাফেরা করে তাদেরই পরের দিন পুকুরের আশেপাশে মৃত অবস্থায় পাওয়া যায়। জমিদারবাবুর রাগের চোটে ঠাকুরের গয়নার বাক্সটা পুকুরের মাঝখানেই ফেলে দেন। আর সেই রাতে জমিদার বাড়ি দেখেছিল সেই ভয়াবহ দৃশ্য। মাঝ পুকুরে গয়নার বাক্সটা ভাসতে থাকে। তারপরেই কালো দুটো হাত এসে গয়নার বাক্সটা নিচে নিয়ে যায়। এক গুণিনকে ডেকে ওরা পুকুরটাকে বেঁধে দেয়। গুণিন বলেছিলেন, এ বাড়িতে যে বউ মেয়ে থাকবে তাদের গায়ে কোনোদিন কোনো গয়না থাকবে না। গয়নার একটা অংশ যদি গায়ে থাকে তাহলে তার মৃত্যু হতে বাধ্য। স্বর্ণ ওই পুকুরটাকে আধার করে ওখানে বন্দি থাকবে সারাটা জীবন। ওকে মুক্তি দিলে এ বাড়ির একটা লোকের প্রাণ থাকবে না। মরার সময় সে ভয়ঙ্কর রাগ নিয়ে মরেছিল। প্রেত জনি পেয়ে এখন সে আরো ক্ষুব্ধ। তারপর থেকে ওই দিঘির নাম প্রেত দিঘি হয়ে যায়। আর এই নামটাই লোকের মুখে মুখে সারা গ্রামে ছড়িয়ে পড়ে। ওই গুণিন আরো বলেছিলেন, এরপর যখন নতুন বউ এই বাড়িতে আসবে তাদের এই শর্তেই বাড়িতে আনবেন যে তাদের গয়না ওই বাড়ির পুকুরের জলে বিসর্জন দিতে হবে। স্বর্ণ চোখের মতো সে সম্পত্তি পুকুরের নিচে আগলাবে। আচ্ছা রতনদা, ওই পুকুরের নিচে যদি এত সম্পত্তি থাকে তাহলে সেগুলো চুরি হয়ে যায় না কেন? হ্যাঁ, সেই ঘটনাও তো বহুবার ঘটেছে। কিন্তু ওই পুকুরের নিচ থেকে কেউ এক কণা সোনাও সরাতে পারেনি। যে বা যারা ওই পুকুরে জাল ফেলেছে বা নেমেছে তাদেরই মৃতদেহ ওই পুকুরের পাশেই পাওয়া গিয়েছে। ইতিমধ্যে মিতালির জ্বর একটু কমায় সে চোখ খুলে তাকিয়েছে। মিতালি, এখন কেমন লাগছে? মৃণালের কথায় একবার তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে মেয়েটা। রতন জলের একটা গ্লাস মৃণালের দিকে এগিয়ে দিয়ে বলে, জল খাও দাদাবাবু, চিন্তা করো না। ডাক্তারের ওষুধ যখন পেটে পড়েছে তখন জ্বর নামতে বাধ্য। কাল রাত বলে আর ডাকতে পারিনি। সকালে এসে যখন ওষুধ দিয়ে গেছেন, দুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তবে একটাই আক্ষেপ যে তোমরা পুজোটাকে আর দেখতে পারলে না। বেলা গড়িয়ে বিকেল হয়ে এসেছে। মিতালি এখন একটু ভালো আছে। মৃণাল চুপ করে বারান্দায় বসে আছে। মণ্ডপে এখন বিকেলের পুজোর ব্যস্ততা। রতন চায়ের কাপ এগিয়ে দিয়ে তার পাশে বসল। মৃণাল এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। সেদিক থেকে চোখ না সরিয়েই রতনকে জিজ্ঞাসা করল, আচ্ছা রতনদা, কাল রাতে জানো তো ওই বাড়ির ভেতর
একজন বয়স্ক মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। সে কোনো এক পুণ্যি নামের কাউকে ডাকছিল। ওই ডাক আমাদের গ্রামের প্রচুর লোক শুনেছে। এসব ওই মালতীর কাজ। ওর মাথায় গন্ডগোল আছে। মালতী নানান রকম আওয়াজ বের করে। প্রথম প্রথম গ্রামের লোকেরা ভয় পেয়ে ওঝা, কাপালি, গুণিনকে সব ডেকে আনত। পরে তারা নজর রেখে বুঝতে পারে সেই একবার বড়মার মতো গলা করে কথা বলে, একবার নিজে মালতী সেজে কথা বলে, আবার কখনো পুণ্যি সেজে কথা বলে। আচ্ছা, এই পুণ্যিটা কে? পুণ্যি পুরো নাম ছিল পূর্ণিমা। সে শেষ জমিদার প্রকাশ রঞ্জনের ছোট বউ। সে যখন এই বাড়িতে বিয়ে করে আসে তখন তার বয়স 15 কি 16। বড়মার আদেশে তার গয়নার বাক্স ওই পুকুরের জলে ফেলে দেওয়া হয়। ছোট মেয়ে ওই গয়নার লোভ সামলাতে পারেনি। সেবার বাপের বাড়ি চলে গিয়েছিল দুর্গাপুজোর সময়। লক্ষ্মী পুজোর আগের দিন পুণ্যি আবার ফিরে এলো জমিদার বাড়িতে। পূজার আগের দিন রাতে চাল পিটুলি গুলে সারা বাড়িতে মালতী তখন আলপনা দিচ্ছিল। রাত তখন আন্দাজ ওই 11টা কি 12টা বাজবে। বাসনপত্র মেজে সব গুছিয়ে রাখা, ফল সবজি গুছিয়ে রাখা, এসব ধীরে ধীরে মালতী আর অন্যান্য কাজের লোকেরা করছিল। হঠাৎ তারা শুনতে পেল পুকুরের মাঝখানে একটা ঝুপ করে শব্দ। ভয়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। সবাই ছুটে গেল বড়মার ঘরে। সারা গ্রাম তখন ঘুমে আচ্ছন্ন। প্রকাশ রঞ্জন নিজের ঘরে আকণ্ঠ মদ্যপান করে বেহুশ হয়ে পড়েছিল। মালতী বড়মার ঘরে বড়মাকে হাজার ডেকেও তুলতে পারেনি। পুকুরের ধারে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকে আর বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে স্বর্ণ দিদি, ছেড়ে দাও। সে দেখল দুটো কালো হাত চেপে ধরে ওই বাচ্চা মেয়েটাকে জলের নিচে টেনে নিয়ে গেল। পুণ্যি নিজের গয়নার বাক্স বের করতে জলে ঝাঁপ দিয়েছিল। পরের দিন সকালে তার ফুলে ওঠা শরীরটা জলের উপর ভাসতে থাকে। প্রকাশ রঞ্জন সে রাতে ঘুম ভেঙে আর ওঠেনি। হার্ট ফেল করে মারা যায়। বড়মা বেঁচে ছিল তারপরে কয়েকটা বছর, কিন্তু সেও প্রায় উন্মাদ হয়ে কাটিয়েছে। খালি বলতো, উনি একটু জল দে। আরে এই কথাটাই তো কালকে আমরা শুনেছি। ওটা মালতীরই কণ্ঠস্বর। ওই বড়মার গলা নকল করে ওভাবে কথা বলেছে। ভয় পেও না দাদাবাবু। কথা বলতে বলতে সন্ধ্যায় কখন যেন রাতের কোলে মাথা রেখেছে। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে জোরে ঢাক বেজে উঠল। রতন উঠে গেল রাতের খাবার বানাতে। মৃণাল একটা সিগারেট ধরালো। মণ্ডপে গোটা কয়েক লোক বসে রয়েছে চাদর গায়ে দিয়ে। গ্রামের দিকে এই সময়টা বেশ ঠান্ডাই পড়ে যায়। একটু ধোঁয়া ধোঁয়া কুয়াশা চারিদিকে কেমন ঘিরে রেখেছে যেন। মায়ের মুখটা কেমন যেন উজ্জ্বল আভায় ভরে উঠেছে। রক্তাম্বর পরে পুরোহিত মশাই মণ্ডপে এসে বসলে। 108টা প্রদীপ জ্বালানো হয়েছে মায়ের বেদির সামনে। দুজন মেয়ে বসে পদ্মফুল ফোটাচ্ছে সন্ধি পুজোর জন্য। এমন সময় কখন যেন রতন আবার পাশে এসে দাঁড়িয়েছে মৃণালের। খেয়াল করেনি সে। দাদাবাবু, আজ সন্ধি পুজো। এই পুজোটা দেখার মতো হয়। ঘুম পায়নি তো তোমার? না না। দিদিমণির জ্বরটা তো এখন আর নেই। একটু প্যান্ডেলে না হয় গিয়ে বসো, আমি তো ঘরে আছি। আরে না না, আমি এখানেই ঠিক আছি। এখান থেকেই দেখি। মিতালির বেশি শখ ছিল, আর ওই দেখতে পাচ্ছে না। এই বছরটাও না ঠিক কীরকম যেন। অষ্টমী নবমী সবটাই যেন একদিনেই পড়েছে। হ্যাঁ, এই সন্ধি পুজো শেষ হতেই নবমী তিথি পড়বে। আজ রাতে নবমী শেষ হয়ে যাবে, কাল তো আবার বিসর্জন। আচ্ছা, তোমাদের কালকেই কি বিসর্জন করে দেবে? হ্যাঁ, কলকাতার দিকে তো রাখে, এখানে এসব করবে না। গ্রামের দিকে সব নিয়ম মেনেই হয়। একটা বড় চাল কুমড়োর দিকে আঙুল দেখিয়ে
মৃণাল প্রশ্ন করল। ওটা কিসের জন্য? রতন দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করে বলল, বলি হবে গো, এখন তো আর পাঁঠা বলির চল নেই, তাই সবজি ফল এসবই বলি। বাহ, বেশ ভালো তো। মৃণাল এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে মা দুর্গার ভোগ এনে কাপড় দিয়ে বা পাড়ার কয়েকজন মেয়ে ঢেকে দিল মায়ের মুখ। পুরোহিত মশাই খালি গলায় মন্ত্রপাঠ করে চলেছেন। সেই শব্দ আশেপাশের বাতাসে মুখরিত হচ্ছে। মৃণালের গায়ের রোম মাঝে মাঝে খাড়া হয়ে যাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে ঢাকের শব্দ। এসবের মধ্যে মৃণাল আর রতন এত মগ্ন যে ওরা খেয়ালই করল না। তার পাশ থেকে অন্ধকারে গা মিশিয়ে ঘর থেকে মিতালি বেরিয়ে গেল অন্ধকারের রাস্তা ধরে। হঠাৎ কি মনে হতেই মৃণাল ঘরে গিয়ে দেখল ঘর একেবারে খালি। মিতালি! মৃণালের চিৎকারে রতন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। কি হয়েছে দাদাবাবু? রতনদা, মিতালি ঘরে নেই। বলো কি? দিদিমণি এই রাতের বেলা কোথায় গেল? মৃণাল ঘর থেকে টর্চ লাইট নিয়ে বের হতে যাবে এমন সময় রতন জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? রতনদা, আমার মনে হচ্ছে যে মিতালি সেই জমিদার বাড়িতেই গেছে। এত রাতে আবার এই গায়ে জ্বর নিয়ে জমিদার বাড়িতে? নিশ্চয়ই আজ কিছু একটা ঘটবে। মৃণাল রতনের কথা শুনতে পেল না। বাইরে খুব জোরে ঢাক বাজছে, সাথে বাজির শব্দ। কি বললে রতনদা? কিছু না, তুমি শুনলে ভয় পাবে। আরে পরিষ্কার করে বলো। ও বাড়িতে আসলে কেউ নেই গো। তোমরা কালকে যে ঘুরে এলে তখনই আমার একটু সন্দেহ হয়েছিল। ও ডাক যখন কেউ শুনতে পায় তার বিপদ হবেই। আমি ভাবলাম দিদিমণির জ্বরের উপর দিয়ে বিপদটা কেটে যাবে। ও ডাক মানুষের মাথা খারাপ করে দেয়, কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আসলে ওই বাড়ি পড়ে আছে কয়েক প্রজন্ম ধরে। মালতী বেঁচে নেই। গতবার মা তোমাদের এই কারণেই ওখানে যেতে দেয়নি। ও বাড়ি থেকে কারোরই মুক্তি হয়নি। দিঘির ধারে এখনো স্বর্ণ আর পুণ্যির ফুলে ওঠা মৃতদেহ জলের বাইরে উঠে এসে কাউকে যেন খোঁজে, মুক্তির জন্য হাহাকার করে, পথ ভুলিয়ে লোককে ডেকে নিয়ে আসে। আমার মনে হয় কাল দিদিমণি ওই ডাক শুনেই জ্বরে পড়েছিল। তুমি এই কথাগুলো আগে আমাকে বলনি কেন? বললে ভয় পেতে, তাই আর বলিনি গো। মালতীর শেষের দিকে মাথা খারাপ হয়ে গিয়েছিল। প্রায় প্রতিটা লোকই উন্মাদ হয়ে শেষের জীবনটা কাটিয়েছে। না না, আর দেরি করো না, চলো, এক্ষুনি চলো। ওরা দুইজনেই দ্রুত পায়ে জমিদার বাড়ির পথ ধরল। ততক্ষণে মণ্ডপে নবমীর পুজোর জোগাড় শুরু হয়ে গিয়েছে। একটা অদ্ভুত তিথি পড়েছে এবার। ভোর রাত্রের মধ্যে পুজো সম্পূর্ণ করতে হবে, তারপর কাল সকালেই হবে মায়ের বিসর্জন। মিতালি যখন বাড়ির সামনে যখন দাঁড়িয়ে আছে, তখন আকাশের চাঁদ একেবারে মাথার উপর। ঢাকের শব্দটা এখন অল্প অল্প শোনা যাচ্ছে। মিতালি সদর দরজা খুলে যখন বাড়ির সামনে দাঁড়ালো, তখন বাড়িটা কালো অন্ধকারে নিজেকে ঢেকে রেখেছে যেন। বাড়ির মধ্যে না গিয়ে পুকুরের ধারে দাঁড়ায় মিতালি। জলটা একবার হাত দিয়ে স্পর্শ করে, তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে এসে পড়ল। জলের মধ্যে কয়েকটা বুদবুদ উঠেই সেটা আবার মিলিয়ে গেল। আর সপ্তাহখানেক পরেই পূর্ণিমা। চাঁদের আলোটা খুব কম ছিল না, আশপাশটা ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোতেই মিতালি স্পষ্ট দেখল এক বৃদ্ধা মহিলা ধীরে ধীরে ঘরের থেকে এসে ঘাটের ধারে দাঁড়ালো। তবে কালকের সেই মিতালি নয়, অন্য কেউ। মিতালি পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে, যেন তাকে কেউ দেখতেই পাচ্ছে না। বৃদ্ধা জলের ভিতর হাত ডুবিয়ে ডাকলেন,
আয় উনি আয়। মিতালি ভেবেছিল জলের ভেতর থেকে কোনো অশরীরী বেরিয়ে আসবে যেন, কিন্তু না, একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বৃদ্ধা সেই মেয়েটার হাতে থালাটা দিয়ে বলেন, পুকুরের মধ্যে থালাটা ভাসিয়ে দে, পিছনের দিকে তাকাবি না। ছোট্ট মেয়েটা জিজ্ঞাসা করল, কি হবে পেছনে তাকালে? না রে মা, পেছনে তাকাতে নেই। রোজ রাতে খাওয়া শেষের পর অল্প কিছু খাবার এবার থেকে এই পুকুরে দিয়ে দিবি। আমি আজ আছি, কাল নেই। মালতী আছে, সে সব সামলিয়ে রেখেছে, তোকে বলে গেলাম। পুকুরে কে আছেন বড়মা? স্বর্ণ আছে, এ বাড়ির একমাত্র মেয়ে। ও পুকুরে থাকে কেন বড়মা? মনের দুঃখে মেয়েটা ওই পুকুরেই নিজের ঘর বানিয়েছে রে। ওরা পিছনে ঘুরে কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে গেল। মিতালি খেয়াল করলো দুটো হাত এসে ভাত আর মাছের টুকরোগুলো টেনে নিয়ে গভীরে ঢুকে গেল পুকুরের মধ্যে। ইতিমধ্যে মৃণাল আর রতন এসে জমিদার বাড়ির সামনে দাঁড়ায়, কিন্তু গতকাল যে ভাঙা ফটক দেখতে পেয়েছিল এখন সেখানে জংলি লতায় পুরোপুরি ঢেকে গিয়েছে যেন। মৃণাল অবাক হয়ে বলল, এক রাতের মধ্যে এটাও বা কি করে সম্ভব? রতন কিন্তু একটুও অবাক হয় না। দাদাবাবু, এই জায়গায় লোকের পা পড়ে না বহুদিন, এটাই তো হওয়ার ছিল। তোমরা কিভাবে কালকে রাত্রে এর ভিতরে ঢুকলে সেটাই আমি ভেবে পাচ্ছি না। গেটের বাইরে থেকেই মৃণাল দুবার চিৎকার করল মিতালির নাম ধরে, মিতালি, মিতালি, শুনতে পাচ্ছ মিতালি? কিন্তু সেই শব্দ ভেতরে প্রবেশ করল কিনা কে জানে। বড় মার পিছন পিছন মিতালি এখন ঘরের মধ্যে এসে ঢুকল। সেই ঘরের ভেতরে একজন রক্তাম্বর পরিহিত বয়স্ক মানুষ এসে বসে আছেন। তার পায়ের সামনে সেই বৃদ্ধা বড় হাউমাউ করে কাঁদছেন। ওর মুখ একেবারে গম্ভীর। জলদ গম্ভীর স্বরে বললেন, তুই যে চাইছিস সেটা সম্ভব নয়। বড় মা নিজের পেটের ওপর হাত রাখলেন। ওই মেয়েটার জন্য নিজের সন্তানকে পৃথিবীতে আনিনি, সারাটা জীবন বাঁচা নাম নিয়ে কাটিয়ে দিলাম, আর সেই মেয়েটা এইভাবে প্রাণ দিল। এর কোনো প্রতিকার হবে না বাবা। তুই যা চাইছিস সেটা যদি হয় তাহলে এই বাড়ির মহাসর্বনাশ হবে। তুই এই বাড়ির লক্ষ্মী। এ বাড়ি নিজের লক্ষ্মীকেই সামলিয়ে রাখতে পারেনি। আমি তো বাইরের মেয়ে। জমিদার বাবু কোনো দিন স্বর্ণকে নিজের সন্তানের মতো স্নেহ দেননি। আমি নিজের বুকে করে আগলে রেখেছিলাম। কতবার বললাম, বাবা দিয়ে দিন, আমি নিয়ে যাই ওকে বাপের বাড়িতে, কিছুতেই দিল না। হয়তো সবটাই পরিকল্পনা ছিল। তুই অনেক বুদ্ধিমান মা, তাই সবটা ধরে ফেলেছিস। তোদের বাড়িতে কোনো ডাকাতি হয়নি। জমিদার বাবুর অবস্থা এখন পৌঁছির দিকে, তাই মায়ের গয়নাগুলো ওভাবে সরিয়ে স্বর্ণের গয়নাগুলো নিয়েছেন। যদি নিচে থেকে নিতেন তাহলে তোরা সবাই বাধা দিতিস, তাই এইভাবে। শেষে মায়ের গয়না। বিনাশকালে বিপরীত বুদ্ধি। তুই আরেকবার ভেবে বল। আমি ওর মা,
ও আমায় বৌমনি ডাকলেও আমি ওর মা। ওকে যারা কষ্ট দিয়েছে তারা যেন মুক্তি না পায়। এই বলে একটা লাল কাপড়ে মোড়া মাটির কলসি গুনিনের দিকে এগিয়ে দেন বৃদ্ধা। আরেকটা আলাদা করে রেখেছিস তো? হ্যাঁ বাবা, রেখেছি। ওই কলসিটা খুব সাবধানে লুকিয়ে রাখবি। যদি কেউ ওটাকে জ্বালিয়ে দেয় তবে আমার বাঁধন কেটে যাবে। আর এই কলসিটা এক ডুব দিয়ে গিয়ে পুকুরের নিচে পুঁতে দিয়ে আসতে হবে। তাহলে স্বর্ণ সারা জীবনের মতো এই পুকুরে আটকে থাকবে। আর এই বাড়ির যত গয়না, যত সম্পত্তি সব ওই পুকুরে বিসর্জন দিবি তোরা একে একে। কিন্তু বাবা, আমি বললে তো কেউ শুনবে না। ও শোনাবে, চিন্তা করিস না। বুকে পাথর রাখতে হবে তোকে। তোর স্বামী, শ্বশুর সব শেষ হবে, কিন্তু শেষে এমন একজন আসবে যে স্বর্ণর মতোই তোকে ভালোবাসবে। তাকেও বলি দিতে হবে ওই পুকুরে। বড় মার বুক কেঁপে ওঠে, মুখ শুকিয়ে গিয়েছে তার, চোখ থেকে জলের ফোঁটা নামছে। গুনিন একটু ম্লান হেসে উঠলে। মারে, তুই তো নিজেই বুঝতে পারছিস না তুই কি চাস। কথাগুলো বলেই একটা লাল কাপড়ে মোড়া কিছু কড়ি এগিয়ে দিয়ে বললেন, এই কড়িগুলো বউদের দিয়ে রাখবি। যদি গয়নার লোভ ছাড়তে পারে তাহলে ওই কড়ি ওদের রক্ষা করবে, কিন্তু লোভ থাকলে আর কিছু করার নেই। পারবি তুই? জানালার গড়াত ধরে পুকুরটার দিকে আর একবার তাকালো বড় মা। মুখটা কঠিন হয়ে এলো। মেয়েটার ফুলে ওঠা লাশটা যেন আর একবার দেখতে পেলে পুকুরের জলে। পারবো, আমি পারবো বাবা। গুনিন আর কিছু না বলে দিঘির দিকে কলসিটা নিয়ে পা বাড়ালো। এক ডুবে সেটা দিঘির নিচে পুঁতে দিয়ে ওপরে আসতেই কতগুলো ধোঁয়ার কুণ্ডুলি যেন পুকুরের জলের মধ্যে মিশে যেতে লাগলো। দূর থেকে মিতালির মনে হলো যেন কাউকে জোর করে পুকুরের ডলে ডুবিয়ে দেওয়া হচ্ছে। ভেজা পোশাকে গুনিন পুকুরের ধারে দাঁড়িয়ে মন্ত্র পড়ে কিছু একটা ছড়িয়ে দিল জলে। আর তারপরেই দুটো কালো হাত পুকুরের জলের ভেতর থেকে সাথে সাথে উঠে এলো। একটু পরে ভেসে উঠল একটা হলদেটে মুখ। বড় মা জানালায় দাঁড়িয়েছিল। জলের মধ্যে একটা তীব্র আর্তনাদ ঘূর্ণির মতো মিশে গেল। বৃদ্ধা এই ঘটনা বহু বছর ধরে উনি নিজের বুকে চেপে রেখেছিলেন। পন্নীকে বলে গিয়েছিলেন, কিন্তু ছোট মেয়েটা হয়তো বোঝেনি সব কথাগুলো, তাই গয়নার লোভে এই পুকুরে ঝাঁপ দিয়েছিল। মিতালির কি মনে হতেই সে এগোলো ঠাকুর ঘরের দিকে। 3 তলার উপরে ঠাকুর ঘর, সেটা তার জানার কথা একেবারেই নয়, কিন্তু তার মনে হচ্ছে কেউ যেন ছোট ছোট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তার পথ ধরে। সেই আলোর রেখা ধরে সে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মা কালীর প্রতিষ্ঠিত মূর্তি পূজার অভাবে তার এখন প্রায় মলিন দশা। মূর্তিটা ধীরে ধীরে সরালো মিতালি। মূর্তি সরাতেই একটা গহ্বরের ভেতর থেকে আরও 2টো মাটির কলসি বেরিয়ে এলো। কলসি দুটো বের করে আনতেই পুকুরের জলের ভেতর শুরু হলো এক বিকট দাপাদাপি। ততক্ষণে লতাগুলো সরিয়ে মৃণাল আর রতনদা জমিদার বাড়িতে প্রবেশ করেছে। কলসি দুটো নিয়ে আসার সময় তার চোখে পড়ল ঘরের কোণে একটা সিন্দুক খোলা অবস্থায় পড়ে রয়েছে। তার ভেতর থেকে একটা হালকা আলো যেন ভেসে আসছে। দেখল পুরনো দিনের ভারী ভারী সব গয়না, সেগুলো নিজের গায়ে একে একে পরে নিল মিতালি। 2 হাতে 2টো কলসি নিয়ে ধীরে ধীরে নেমে এলো পুকুরের ধারে।
মৃণাল ওকে দেখে একেবারে স্থির হয়ে গিয়েছে। মিতালির শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, খোলা চুল এখন মাথার চারপাশে কেমন অবিন্যস্তভাবে উড়ছে। সারা গায়ে ভারী গয়না, মাথায় মুকুট, হাতে দুটো কলসি। রতন মৃণালের কানের কাছে এসে বলল, এ কি হচ্ছে গো দাদাবাবু? মৃণাল কোনো উত্তর দিতে পারে না। গলার স্বর যেন বন্ধ হয়ে গিয়েছে। এখানে যা ঘটেছে তার নীরব দর্শক ওরা দেখল জলের ভেতর থেকে 4টে হাত ধীরে ধীরে ওপরে উঠে আসছে। দুটো ফুলে ওঠা শরীর জলের ওপরে ভাসছে। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তারা যেন রাগে ফুঁসছে। কলসি দুটো ঘাটে নামিয়ে রাখল মিতালি। জমিদার বাড়ির একটা নির্দিষ্ট জানালার দিকে একবার ফিরে চাইল। সেখানে এখন এক বৃদ্ধার অবয়ব ফুটে উঠেছে। মিতালি চিৎকার করে বলে উঠল, বড় মা, যেতে দাও, আর আটকে দেখো না। না মা, তুই এইভাবে সব শেষ করে দিস না। মিতালি নিচু হয়ে নিজের পায়ের মল দুটো খুলে পুকুরের জলে ফেলে দিল। সাথে সাথে বৃদ্ধার একটা অপার্থিব চিৎকার ভেসে আসলো ওপরের ঘর থেকে। ঠাকুর ঘর থেকে আসার সময় ঘি আর দেশলাই নিয়ে এসেছিল মিতালি। কলসি দুটোর মুখ খুলে তাতে ঘি ঢেলে আগুন জ্বালিয়ে দিল। দপ করে জ্বলে উঠল কলসি দুটো। পুকুরের জলে তখন দাপাদাপি চলছে। চারিদিক থেকে অপার্থিব চিৎকার যেন ভেসে আসছে, আর দূর থেকে শোনা যাচ্ছে ঢাকের শব্দ, আর তার সাথে ভেসে আসছে নবমী পূজার মন্ত্রধ্বনি। কলা কাষ্ঠাদি রূপেণ হরিনাম প্রদায়িনী বিশ্বপৌত্র শক্তে নারায়ণী নমস্তুতে এষো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশনায় মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই ভগবতই দুর্গায় নম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বন্ধিতে ভয়ভ্যস্ত্রাহীন দেবী দুর্গে নারায়ণী নমস্তুতে। মণ্ডপে পুরোহিত মশাই খাড়া উঁচিয়ে দ্বিখণ্ডিত করলেন বলি প্রদত্ত সবজিটিকে। সাথে সাথে তাতে সিঁদুর লাগিয়ে মায়ের পায়ে সমপীড়িত হল। ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। জলের ভেতরকার সব হুটোপাটি এক মুহূর্তে যেন থেমে গেল। মাটির কলসি দুটো একেবারে ভেঙে পা দিয়ে গুঁড়িয়ে দিল মিতালি। তারপরে সমস্ত গয়না নিয়ে ছুঁড়ে ফেলে দিল জমিদার বাড়ির দিকে। একটা আগুনের বলয় সেই গয়নার সাথে ছুটে ঢুকলো জমিদার বাড়িতে। দাও দাও করে জ্বলতে লাগলো জমিদার বাড়ি। ওদিকে মণ্ডপে মায়ের হোম চলছে, আর এদিকে জ্বলছে শতাব্দী প্রাচীন মুখার্জি বাড়ি। পুকুরের দিকে তাকিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে আসে মিতালির চোখ দিয়ে। যা, তোদের মুক্তি দিলাম। বলতেই শরীরটা যেন হালকা হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে মৃণাল তাকে ধরে ফেলল। তারপর রতন আর মৃণাল দুজনে ধরাধরি করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। শতাব্দীর প্রেত বাঁধা কাটিয়ে মুক্ত হয়েছে স্বর্ণ, পুণ্যি, মালতী বড়মা। মুখার্জি বাড়ির কুণ্ডলীকৃত ধোঁয়ার সঙ্গে মিলে যাচ্ছে নবমীর হোমের ধোঁয়া। একটু একটু করে তারা মিলিয়ে যাচ্ছে অনন্ত লোকে। মিতালির যখন ঘুম ভাঙল তখন তার আর কিছুই মনে নেই। মৃণালও তাকে কিছু বলেনি। সে জানে জ্বরের জন্য 2 দিন সে বেহুশ ছিল। আজ সেজে গুজে সে গেল মাকে বরণ করতে। বড় কাঁসার থালার মধ্যে হলুদ গোলা জলে মায়ের মুখ দর্শন করছে সবাই। মৃণাল পাশে দাঁড়িয়েছিল। মিতালি মাকে বরণ করতে উঠেছে। সেই জলের দিকে মৃণালের চোখ পড়তেই এক মুহূর্তের জন্য যেন মনে হলো মায়ের মুখটা অনেকটা মিতালির মতোই লাগছে।